প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন, মব তৈরি করে মানুষ হত্যা, আসামি গ্রেপ্তার 1.27 ভাগ। দৈনিক যুগান্তর, চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর 3 বাস টার্মিনাল, বছরে আদায় 363 কোটি টাকা, সমাধান মিলতে পারে আজ, গণভোট ও জুলাই সনদ সংকট। দৈনিক সমকাল, রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস, বিচার বিভাগে 30 সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র 8টি। তারেক রহমান বললেন, নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে। দৈনিক কালের কণ্ঠ, সেই দোষগুলো এখন কি বলছে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ প্রতিদিন, ভোট প্রস্তুতি প্রশাসনে বিএনপির পাশে শক্ত অবস্থানে মিত্ররা। মানব জমিনের শিরোনাম, বিদেশিদের চোখ ভোটে, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র। খবরের কাগজের শিরোনাম, সমঝোতায় তৎপর 4 পক্ষই, রাখাইনে রোহিঙ্গাদের হাতে ভারী অস্ত্র। আমার দেশ, জটিলতার মেঘ কেটে যাচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। কালবেলা শিরোনাম, তত্ত্বাবধায়ক নিয়ে সংক্ষিপ্ত রায়, পরিবর্তনের ক্ষমতা ছিল না খায়রুলের, নানা সংকটে রিক্রুটিং এজেন্সি হুমকির মুখে, শ্রম রপ্তানি। সময়ের আলো, কাটছে অনিশ্চয়তা, আজই মিলছে সিদ্ধান্ত, অবশেষে শাপলাকলিতেই সন্তুষ্ট এনসিপি। দৈনিক করতোয়া, শাপলাকলিতেই রাজি এনসিপি, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার হচ্ছে। দৈনিক ইনকিলাব, বিএনপির দ্রুত ইসলামী চরিত্র হারাচ্ছে, জামায়াত জোটের বাইরে ওলামা মাশায়েখরা যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কি হবে। রূপালী বাংলাদেশ, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাড়ছে শঙ্কা, তারেক রহমান বললেন, সৃষ্ট সংশয় গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করবে। বাংলাবাজার পত্রিকা, নির্বাচনের পথে দেশ, রাজনৈতিক জট খুলতে শুরু করেছে। মানে পত্রপত্রিকার এক এক পত্রিকার এক এক শিরোনাম পড়ে একটু কনফিউজ লাগলো আর কি, যে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি। যেমন সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। তা আরপিও সংশোধনটা নিয়েই যদি কথা বলি, যে এই যে আরপিও সংশোধন, আরপিও যখন ঘোষণা করা হলো তখন একটা নানা ধরনের বক্তব্য ছড়ানো শুরু হলো। এখন যেটা প্রথম হলো শিরোনাম, যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর থেকে দল দুটির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আরপিও সংশোধনীকে কেন্দ্র করে সেটা আরও তীব্র হয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের কথা বলা হচ্ছে। কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি বলবো যে বর্তমান পরিস্থিতিটা খুব একটা স্বস্তিকর পরিস্থিতি না। এটা এখন পর্যন্ত উদ্বেগজনক, এবং নির্বাচনের এখন দেখেন নভেম্বর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস মাত্র আছে, কিন্তু অনেক বিষয়ে অনেক কাজ বাকি, তো অনেক বিষয়ে মানে রাজনৈতিক ফয়সালা হয় নাই, এবং অনেক বিষয়ে পরিস্থিতিটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এবং আজকে আপনারা যদি তারেক রহমান সাহেবের বক্তব্যটা পড়েন, সেখানেও কিন্তু সেই ইঙ্গিতই আছে যেখানে কোনো গুপ্ত স্বৈরাচার বা এখানে পরিস্থিতিটাকে জটিল দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা, নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে। তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা যেটা ট্রানজিশনাল টাইম অতিক্রম করছি গণতন্ত্রে যাওয়ার জন্য, সেই জায়গাটা এখনো মানে কণ্টকাকীর, এখনো মসৃণ নয়। আজকে যদিও প্রধান উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন ডেকেছেন দুপুরের দিকে, যেটা আপনাদের পত্রিকায় যুগান্তরে আছে, যে গণভোট ও জুলাই সনদ সংকট, সমাধান মিলতে পারে আজ। সেটা সংকটের ব্যাপারে এর আগে 11টার দিকে বোধহয় উনি ক্যাবিনেটও দেখেছেন উপদেষ্টা মণ্ডলীর। দেখা যাক কি মিলে, কারণ এটা তো কেউ ফার্মলি কিছু বলতে পারবে না। পরিস্থিতি আমি বলবো যথেষ্ট উদ্বেগজনক, সংকটজনক, এবং নির্বাচন অনিশ্চয়তার পরিস্থিতিও আছে বলে আবহাওয়া দেখে মনে হচ্ছে আমার কাছে।
বাকিটা যখন সময় আসবে তখন আমরা বুঝতে পারবো। এখন পর্যন্ত পর্দার আড়াল থেকে আজকে আবার বিএনপিরও স্থায়ী কমিটির বৈঠক সকাল থেকে সারাদিন আছে। শুনলাম বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন সাহেব লন্ডন গেছেন, যেখানে তারেক রহমান সাহেব আছেন। আমরা শুনতে পাচ্ছিলাম যে নভেম্বরের মধ্যেই তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, কিন্তু এখন পর্যন্ত বিষয়টা অস্পষ্টই থেকে যাচ্ছে। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট উৎকণ্ঠা আছে এখনো নির্বাচন নিয়ে এবং অনিশ্চয়তা স্টিল রিমেইনিং। আপনি উৎকণ্ঠা অনিশ্চয়তার কথা বললেন, আমরা মনে করি যে হয়তো উৎকণ্ঠা অনিশ্চয়তা আজকে যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে হয়তোবা কিছুটা প্রশমিত হতে পারে। রাজনীতির বিষয়ে যেহেতু উঠলো, আরেকটা কথা একটু আলোচনা করতে চাই আপনাকে। এই যে এনসিপির মার্কা নিয়ে একটা চললো দীর্ঘ সময় ধরে, শাপলা কলি পেলেন তারা, তো যাক একটা তো সমাধান হলো নাকি? হ্যাঁ, এটা একটা সমাধান হয়েছে এবং এটা একটা ইস্যু এনসিপি থেকে তারা দাবি করেছিল। রাজনৈতিক দলগুলি তো দাবি করে, সব দাবি তো আর 100% পূরণ করা সম্ভব হয় না। আমার মনে হয় যে শাপলাকলি যে প্রতীকটা তারা এই যে নির্বাচনী প্রতীকের বাস্কেটে ঢোকানোর আগে ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে তারা এদের সাথে কথা বলেছেন, যে এনসিপির নেতৃবৃন্দের সাথে নির্বাচন কমিশন বা যে কেউ বা রাজনৈতিক পর্যায়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কেউ না কেউ এখানে কথা বলে থাকতে পারেন আমার ধারণা। কারণ এখানকার রাজনৈতিক সংকটগুলি দেখভাল করার জন্য আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সুতরাং মানে আসিফ নজরুল সহ আরো 2-3জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম কথা শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো ওনারা নিশ্চয়ই এদের সাথে কথা বলেছেন, কারণ শাপলাটা দিতে তাদের কোন জায়গাটায় বাধা, অনেক বাধা আছে যেগুলি হয়তো ওনারা প্রকাশ করতে পারেন না। সেই জিনিসগুলি হয়তো পর্দার আড়ালে আলাপ করতে সুবিধা। কিন্তু আপনার কি মনে হয়, যেমন ধরেন এই শাপলাকলি নিয়েই গতকালের যে সংবাদপত্রে গতকাল এনসিপির যে বক্তব্য, মানবই না, আবার আজকে এলো তারা মেনে নিলেন, তার মানে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই না। আমি আপনাদের বলছি, জিনিসটা হইল রাজনৈতিক দলগুলি দাবি করতে কোনো, এই যে এখন সবাই তো অনড় বিভিন্ন দাবিতে, এই যদি অনড় থাকে নির্বাচন হবে, বাংলাদেশে হবে না। কিন্তু আমাদের আসার জায়গাটা থাকে যে তারা হয়তো পরিস্থিতি বাস্তবতা বুঝে তারা হয়তো অনেক সময় ছাড় দিতে পারে। এটা শুধু এনসিপির ক্ষেত্রে না, সব দলে যদি ওনাদের সদিচ্ছা থাকে। আর যদি কারো সদিচ্ছা না থাকে তাইলে তো পরিস্থিতি ভিন্ন খাতে যাবে। তা আমি সেটা বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত বড় কিছু সদিচ্ছা আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেই জন্য উদ্বেগও কাটেনি। আচ্ছা, আপনার কি মনে হয় মাসুদ করিম, বিএনপি এবং জামায়াতের তারা দীর্ঘদিন ধরে বলা যায় একসঙ্গেই রাজনীতি করেছেন, একসঙ্গে আন্দোলন করেছেন, কিন্তু এখন তারা একেবারে সাপে নেউলে সম্পর্কের মতো, এবং বিশেষ করে এখন মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের দুই দলের মধ্যে একটা টাক ওভার চলছে, এটার ভবিষ্যৎ কি? এটা একটা জিনিস ছিল যে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে আদর্শিক যে খুব মিল আছে সেটা আমি বলবো না। তারা যে জোটটা করেছিলেন সেটাকে অনেকে বলে গাণিতিক জোট, মানে 2-2 4 একসাথে থাকলে, যেমন বিএনপির সঙ্গে জামাত বা অন্য যারা ছিল এরা সবাই এন্টি আওয়ামী লীগ ফোর্সগুলি একত্রিত হওয়ার কারণে তারা একটা বড় শক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। কিন্তু আদর্শিক দিক থেকে অবশ্যই দুই রকম। 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছিল, যদিও এখন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উনি বলেছেন যে তারা 47 থেকে এখন পর্যন্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা চান, 3 বার ক্ষমা চেয়েছেন। এটা নির্বাচনী স্ট্যান্ডও হতে পারে, কারণ এটা ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আর দ্বিতীয় হলো বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক। তো সেই দিক থেকে একেবারেই আইডিওলজিক্যালি বিপরীত, কিন্তু তারা হয়তো আওয়ামী লীগকে অনেক সময় আওয়ামী লীগও জামায়াতের সাথে এক জোটে না গেলেও, এক মঞ্চে না গেলেও একই অভিন্ন কর্মসূচিতে অভিন্ন স্বার্থে গিয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এগুলি কৌশলগত গাণিতিক জোট। এখন যখন উভয় পক্ষ মুখোমুখি হচ্ছে তখন আদর্শিক লড়াইটাও সামনে চলে আসছে, এবং আদর্শিকের চেয়েও বড় জিনিসটা হলো যে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে
যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সামনে এবং পর্দার আড়ালে, সেগুলি হয়তো পরস্পরকে আরও বেশি দূরে নিয়ে যাচ্ছে। যেই জিনিসটা হয়তো আমাদের মানে অভীষ্ট, যেটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতাও করতে পারে। অনেক ধন্যবাদ। একটু অন্য আলোচনায় যেতে চাই। নির্বাচন যেহেতু সামনে, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক একটা সমাধান হওয়া খুব জরুরি দরকার। কিন্তু ধরেন প্রথম আলো সহ আজকে বেশ কয়েকটি পত্রিকায় মব সন্ত্রাস নিয়ে রিপোর্ট হয়েছে। যেমন প্রথম আলোর রিপোর্টটাই যদি পড়ি, মব তৈরি করে মানুষ হত্যা, আসামি গ্রেপ্তার 1.27, এবং গোবিন্দগঞ্জে ঘটনাটা ঘটেছে, চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ওটাও মব। ডেকে নিয়ে হত্যার 2 ঘটনাকে বলছে পিটুনি, গণপিটুনি বলছে পুলিশ। তার মানে এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে কাউকে যদি আপনার মনে হয় যে না উনি আমার শত্রু, আসেন 10-12 জন মিলে আমরা একটু তাকে ধোলাই দিয়ে ফেলি, বলি মব। তাই কি পরিস্থিতিটা? এই জন্যই তো মানে খারাপের দিকে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা শুধু মানে আইন শৃঙ্খলা বাহিনী যে তারা যে খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করছে, বিশেষ করে পুলিশ, এখানে তো সেনাবাহিনী তো মানে একেবারে খুঁটিনাটি মানে স্পট বাই স্পট গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা, এদের প্রধান দায়িত্ব হইল এই বেসামরিক বা পুলিশ প্রশাসনকে সহায়তা করা। তারা মোটামুটি টহলে থাকবে, ব্যাকিংয়ে থাকবে, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু পুলিশেরই রয়েছে। এটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে। আর দ্বিতীয় হলো যে রাজনৈতিক পক্ষগুলি আছে, তাদেরকেও তো এই ব্যাপারটা সোচ্চার থাকতে হবে। এটার ক্ষেত্রে তাদের একটা জিরো টলারেন্স যদি তারা ঘোষণা না করে, তাহলে যখন নির্বাচনী প্রচার প্রপাগান্ডা শুরু হবে, যখন ভোট কেন্দ্রে ভোটাভুটি শুরু হবে, তখন যখন উত্তেজনাটা সৃষ্টি হবে, তখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। যদিও বলা হয়েছে যে 90,000 সেনাবাহিনীর সদস্য এখানে থাকবেন, নিশ্চয়ই তারা থাকবেন, তারা টহলে থাকবেন কিংবা তারা ক্যাম্পে থাকবেন, সারা দেশে নতুন অস্থায়ী ক্যাম্প করে। কিন্তু পুলিশ এবং রাজনৈতিক দল, তাদের দায়িত্বটা বেশি রয়েছে। তা আমি মনে করি যদি তারা সত্যিকার অর্থে একটা অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে চান, তাহলে তাদেরকে অবশ্যই এই আইন শৃঙ্খলার ব্যাপারে একেবারে ইন্টারিম গভর্নমেন্টকে সহায়তা করতেই হবে। এটা আসলে এটার কোনো বিকল্প নেই। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, বাইরের দেশগুলোতে যখন আপনি যান তখন দেখবেন যে ওই দেশের সংস্কৃতিটা দেখা যায় যে গণপরিবহনে কতটা শৃঙ্খলা, এবং সেটা আমরা যারা যাওয়ার সুযোগ হয়েছে তারা বুঝি যে দেখলেই বোঝা যায় আহা কি সুন্দর। আমাদের দেশে তার একেবারে বিপরীত। আপনার বাস টার্মিনালগুলোর আশেপাশে তো কোনো নিয়মকানুন থাকেই না। চ্যানেল আই সামনের রাস্তায় দেখবেন যে গাড়ি সামনের দিকে গাড়ি এমনভাবে দাঁড়ানো থাকে, মনে হয় গাড়ি দাঁড়ানোর জন্যই রাস্তাটা, মানুষের বা অন্য পারাপারের জন্য রাস্তাটা না। আজকে আপনাদের পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ। চাঁদাবাজির স্বর্গরাজ্য 3 বাস টার্মিনাল, বছরে আয় 363 কোটি টাকা, এবং এই টাকাটা কার কার কাছে যায় এই রিপোর্টের মধ্যে সেটাও আছে। একেবারে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আরও অনেক শক্তির কাছে যায়। তাহলে এইটা তো এর আগেও ছিল, এই আশঙ্কা বা এই অভিযোগ তো আগেও ছিল, তাহলে এখনো কেন? এই রিপোর্টটা যিনি প্রতিবেদন করেছেন রফিকুল ইসলাম, আমাদের একজন মানে রিপোর্টার, তিনি একেবারে ব্যাপক অনুসন্ধান চালিয়েছেন। একদিন 2 দিন এই রিপোর্টটা হয় নাই। এই রিপোর্টটার জন্য উনি বাস টার্মিনালে গেছেন, সংশ্লিষ্ট সরেজমিন 1বার 2বার না বহুবার গেছেন, এবং বহু পক্ষের কাছে, সব পক্ষের সঙ্গে উনি কথা বলেছেন, ব্যাপক অনুসন্ধান করে এনেছেন। এবং এটা একেবারে আমরা মানে যেটা বলি সাংবাদিকতার ভাষায় যে অল সাইড অফ দ্য স্টোরিজ, সেটা কিন্তু মানে এই রিপোর্টটা প্রকাশের আগে অনেকবার আমরা করে দিয়েছি, এবং উনি এগুলি ফুলফিল করেছেন। করার পরে এই রিপোর্টটা তিনি করেছেন। এতেই বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতিটা কিন্তু স্টিল রিমেইন, যেটা আমরা আগে বলি যে বাস টার্মিনালে রাজনৈতিক পক্ষের ইন্ধনে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় চাঁদাবাজি বাস টার্মিনালগুলিতে হয়েছে, সেই চাঁদাবাজিটা হয়তো একটু রকম ফেয়ার হয়ে এখনো বিদ্যমান আছে, চরিত্রটা একটু পাল্টে হলে আছে। তো এই জিনিসটা কিন্তু একটা আমাদের যে নতুন বাংলাদেশের চেতনার সাথে যায় না। আমরা যে নিউ বাংলাদেশ একটা বিপ্লবের মাধ্যমে বা একটা আপরাইজিংয়ের মাধ্যমে অর্জন করলাম,
সেই চেতনাটা কিন্তু এরকম ছিল না। আমি বলছি যে একটা ছোট ছোট অনেক ধরনের ক্ষোভ, বিস্ফোরণ, অনিয়মের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানে গুন্ডামি পাল্লামির বিরুদ্ধে, এই সবগুলি খুব একত্রিত হয়ে তো একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো সেই গণ অভ্যুত্থানে যে সমস্ত কজগুলিতে হয়েছে, সেটা যদি লোক চেঞ্জ হয়ে অন্য লোকে আবার করে, তাহলে তো এটার কোনো সুফল দেশের মানুষ পেল না, কিছু আত্মত্যাগ ছাড়া। তো আমরা আশা করব এই প্রতি সমাজের এই এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্য, অনিয়ম, অব্যবস্থাপনা এবং অপশাসন সেটা রয়েছে, এবং এটার ব্যাপারে রিসেন্ট আপনি দেখবেন যে ভারতের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উনি তিনটি দেশের ব্যাপারে বলেছেন, তিনটি দেশের ব্যাপার বলেছেন, এবং উনি হিস্টোরিক্যাল কিছু প্রেক্ষাপট বলেছেন। বলেছেন রোম সাম্রাজ্যের পতন কেন হয়েছিল, কিংবা ফরাসি বিপ্লব কেন হয়েছিল, কিংবা মুঘল আমলে আমাদের এই অঞ্চলে কেন পতন হয়েছিল, বিকজ অফ দি গভর্নেন্সের যে দুর্বলতা, সেই কারণে। তা আমি মনে করি যে এই শাসন ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি, এবং সেটার জন্য অভিজ্ঞতা যেমন দরকার, সদিচ্ছাও দরকার। রাজনৈতিক দিক থেকে যদি গুডউইল থাকে এবং এটা অপারেট যারা করে তাদের মধ্যে আইনের প্রয়োগটাও সঠিক দরকার। অবশ্যই অবশ্যই আইনের প্রয়োগ করা দরকার, এবং আইন প্রয়োগ করার জন্যই তো রাজনৈতিক মানে এই যে ধরেন বাসরা টার্মিনালের আশেপাশের রাস্তায় যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, তারা নিশ্চয়ই সেই সাহসটা পায় যে দাঁড়িয়ে থাকার জন্য যারা আমাকে বাধা দিবে তাদের আমি চাঁদা দিয়েছি, অতএব আমি দাঁড়িয়ে থাকবো। কারণ এটা তো আমরা আপনারা যে বিদেশে যখন বাসে গাড়িতে ওঠেন, তখন তো ড্রাইভারের সাথে কথা বলতে পারেন না, এখন তো বাইরের দেশে তো ড্রাইভার ছাড়াও গাড়ি চলছে। হ্যাঁ, ড্রাইভার সিটে ড্রাইভার নাই, যন্ত্র নিয়ন্ত্রিত বাস চলছে। সেই দেশে সেই ঘটনা কবে আমার বাংলাদেশে হবে? আমরা একেবারে শেষের দিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, প্রিয় শিক্ষকরা, তারা এখনো প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন, এবং তারা প্রতিদিনই আন্দোলনের নানা ধরনের কর্মসূচি নিচ্ছেন। তা তাদের কি বুঝিয়ে বা তাদের বলে কোনো কেউ নাই যে তাদেরকে ফেরানো? না, অবশ্যই আমি যেটা বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে তো কম আন্দোলন হয় নাই। বিভিন্ন পক্ষ তারা তাদের আন্দোলন করেছে, এবং এই আন্দোলনগুলি তারা বলতে চাচ্ছে যে গত আমলগুলিতে পূরণ হয় না, এখন একটা সময়, সেই জন্য তারা চাচ্ছে। তো এই আন্দোলনগুলির মধ্যে বেশিরভাগ অযৌক্তিক, অবশ্যই কিছু কিছু যৌক্তিকও ছিল। সুতরাং যৌক্তিক যে সমস্ত দাবি দাবা আছে, সেগুলি পূরণ করে তাদের সাথে আলাপ আলোচনা করে জিনিসটা নিষ্পত্তি করা উচিত। কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্টই যেহেতু তত্ত্বাবধায়ক রূপে যাচ্ছে, ইলেকশন কমিশন যখন ইলেকশন ঘোষণা করবে, তার পক্ষে তো আর এইসব দাবি দাবা পূরণ সম্ভব নয় এত দাবি। সেই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলি থেকে মানে এখনই দ্রুত নিষ্পত্তি করা। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।